নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। একজন নারী রোগী আমার চেম্বারে এসে হাউমাউ করে কান্না শুরু করে দেন। একটু শান্ত হওয়ার পর তিনি তার দুরবস্থা বর্ণনা করেন। তিনি জননেন্দ্রিয়ের হাইপার জননেন্দ্রিয়ের হাইপার এস্থেসিয়ায় ভুগছিলেন। তার সেক্সুয়াল আর্জ এতটাই তীব্রতর পর্যায়ে ছিল যে আগের দিন, মানে যেদিন আমার কাছে সকালে এসেছেন তার আগের দিন অন্তত ৯ বার তাকে মাস্টারবেটিং এ লিপ্ত হতে হয়েছিল। আমি তার কেসটি নিয়ে তার জন্য প্লাটিনাম মেটালিকাম M4 ৬ ঘন্টা পর, পর ব্যবস্থা দিয়েছি। ওষুধটি একবার গ্রহণের পর থেকেই তিনি স্বস্তি পেতে শুরু করেন। ২ দিন পর তিনি এসে আমাকে ধন্যবাদ জানান এবং পরবর্তী ১ মাসের ওষুধ নিয়ে যান। আজ আমরা প্লাটিনাম মেটালিকামের বেসিক মানসিক লক্ষণগুলো নিয়ে কথা বলবো। এই ওষুধটার অত গভীরে আমরা যাচ্ছি না। বেসিক কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলা আমরা আজকে আলোচনা করব। সামনের দিকে আরো কিছু ওষুধ যেমন ভেরিট্রাম অ্যালবাম, হায়োসিয়ামাস, ট্যারেন্টুলা মানে হিসপানসিয়া সহ একগুচ্ছ ওষুধ আমাদের আলোচনায় আসবে। এই ওষুধগুলো যখন আমরা আলোচনা শুরু করব, আর ওই ওষুধগুলোর সঙ্গে তখন বারবার এই প্লাটিনাম মেটালিকামের তুলনা আসবে। সুতরাং প্লাটিনাম মেটালিকামের বেসিক মানসিক অবস্থা আমাদের আগেভাগে জানা দরকার। তারপর আমরা ওই ওষুধগুলো আলোচনা করতে পারি। এর মধ্যে ল্যাকেসিসও আছে। ল্যাকেসিস আমি আলোচনা করিনি। ল্যাকেসিস আছে, অ্যা আরো কিছু ওষুধ আছে। যে ওষুধগুলো আলোচনা করতে গেলে আমাদের এই প্লাটিনামটা আমাদেরকে আগে ভালো করে এর মেন্টাল স্টেটটা আমাদের বুঝতে হবে। তবে পরবর্তী সময়ে আমরা প্লাটিনাম মেটালিকামের পূর্ণাঙ্গ একটা আলোচনা করার সুযোগ পাবো বলে আমি আশাবাদী এবং আমরা সেই আলোচনাটা করব। অর্থাৎ ওই ওষুধের গুচ্ছটা যখন আলোচনা শুরু করব তখন প্লাটিনাম মেটালিকাম নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। হোমিওপ্যাথিতে প্লাটিনাম মেটালিকাম ওষুধটি সম্পর্কে প্রচলিত যে ধারণা এবং পুরাতন মেডিকা গুলো থেকে আমরা যতটুকু জানি, যতটুকু ভাবি, ওষুধটি তার চেয়ে অনেক, অনেক বেশি প্রয়োগ ক্ষেত্র রয়েছে এই ওষুধের। আমরা বেশিরভাগ সময়ই এই ওষুধটির ক্ষেত্র সঠিকভাবে নির্বাচন করতে সক্ষম হই না। শিশ প্রথমত শিশুদের ক্ষেত্রে বা বয়স্ক রোগীদের ক্ষেত্রেও, প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রেও আমরা এই ওষুধটা নির্বাচন করতে সক্ষম হই না বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ প্লাটিনার মূল সুরটি এমন একটা তারে বাঁধা যে তারটি যৌনতার মূর্ছনা সৃষ্টি করে। আমরা মূর্ছনা শব্দটি সাধারণত ইতিবাচক এবং নান্দনিকতা প্রকাশক অর্থে ব্যবহার করি। কিন্তু প্লাটিনাম মেটালিকামের ক্ষেত্রে আমরা মূর্ছনাকে বলবো বিকৃত মূর্ছনা। প্লাটিনা প্লাটিনাম ব্যক্তিত্বের এই তাদের যে সুর বা বিশেষ করে যে মেজাজ বা যে আদর্শের ঝংকার তোলে, যে সে আদর্শটিও যৌনতা কেন্দ্রিক। আলোচনার সুবিধার্থে আমরা আজকে ওষুধটির একটা সংক্ষিপ্ত নাম যেটা প্লাটিনা ব্যবহার করব। এই ওষুধটিকে আমরা প্লাটিনা বলবো। আমরা আয়োডামের ক্লাসে আয়োডামের আলোচনায় বলেছিলাম আয়োডামের রোগী তার নিজের এনার্জির উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন না, বরং এনার্জি বা কর্মশক্তি তাকে চালিত করে। আপনাদের মনে থাকার কথা যারা আয়োডিনের ক্লাসটা শুনছিলেন। এই আয়োডিনের রোগী এনার্জি দ্বারা পরিচালিত হন। আমরা বলেছিলাম ত্রুটিযুক্ত মেটাবলিজমের কারণে আয়োডাম রোগীর প্রচুর এনার্জি তৈরি হয়। আর এই এনার্জিও ত্রুটিযুক্ত এনার্জি। মানুষ যে খাদ্য গ্রহণ করে মেটাবলিজম প্রক্রিয়ায় তা থেকে এনার্জি ও পুষ্টি তৈরি হওয়ার কথা। কিন্তু আয়োডামের রোগীর ক্ষেত্রে পুষ্টি তৈরি হয় খুবই সামান্য। এনার্জি তৈরি হয় অনেক বেশি। ফলে তিনি ক্রমশই শীর্ণ থেকে শীর্ণতর হয়ে পড়েন। অর্থাৎ শরীর শুকিয়ে যেতে থাকে, ওজন কমতে থাকে। আর ত্রুটিযুক্ত এনার্জি নিঃশেষ করতে তাকে নিরবধি কাজ করে যেতে হয়। তিনি এতটাই এনার্জি তাড়িত হয়ে পড়েন, কোনো কিছুতেই তিনি স্থির থাকতে পারেন না। তার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ দহন তৈরি হয় এবং এই দহন প্রক্রিয়াটা চলতে থাকে।
তাকে ততক্ষণ পর্যন্ত কাজ করতে হয় যতক্ষণ পর্যন্ত তার সব এনার্জি নিঃশেষিত না হয়। একইভাবে ওইখানে কি আমরা আয়োডিয়ামকে পেয়েছি এনার্জি চালিত ব্যক্তিত্ব হিসেবে। একইভাবে প্লাটিনার রোগী তার নিজের যৌন কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। অপরিণত বয়স থেকেই তার যৌন সম্ভোগের স্পৃহা এত তীব্রতর অবস্থায় থাকে যে পুরো মানুষটিকেই নিয়ন্ত্রণ করে তার সেক্স বা সেক্সুয়ালিটি, যৌনতা। একই সঙ্গে তার মননে থাকে আকাশ ছোঁয়া যৌনতা এবং প্রেম ভালোবাসা কেন্দ্রিক বিশেষ ধরনের ফ্যান্টাসি। জীবনের শুরু থেকেই হরমোনজনিত কোনো বিশৃঙ্খলার কারণে তার শরীরে যৌন উদ্দীপক হরমোনগুলো সক্রিয় হয়ে উঠতে থাকে। ফলে কারণে অকারণে তিনি সেক্সুয়ালি উদ্দীপ্ত হতে থাকেন। তিনি অবিরাম লড়াই করে যান তার এই উদ্দীপনা প্রশমিত করতে। কিন্তু এটা এমন একটা বিভৎস অবস্থা, বিভৎস উদ্দীপনা বাস্তবে যা কখনোই প্রশমিত করা যায় না বা প্রশমিত হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে যৌনতার বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করাটা ভদ্রতার সীমা লঙ্ঘনের সামিল বলে এখনো বেশিরভাগ নারী পুরুষ মনে করেন। এমনকি তারা ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলতেও এইসব বিষয় নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন। এছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসকদের নানাবিধ সীমাবদ্ধতাও আছে। আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। সামাজিক, পারিপার্শ্বিক, ধর্মীয় কারণে আমরা অনেকেই একজন রোগীর কাছ থেকে সাবলীলভাবে সব ধরনের প্রশ্ন করে উত্তর দিতে পারি না। রোগী নিজেও তার অভ্যন্তরীণ যে একটা কন্ট্রাডিক্টরি কন্ডিশন বা দ্বান্দ্বিক একটা অবস্থা আমাদের সামনে তা তুলে ধরতে চান না। সুতরাং বিশেষ এই ধরনের রোগীকে যারা সেক্সুয়ালি খুব হ্যারাসমেন্টের মধ্যে আছেন, নিজের থেকে খুব তাড়নার মধ্যে আছেন, এই ধরনের রোগীদের শনাক্ত করা বেশিরভাগ সময় অধরা থেকে যায়। প্লাটিনা হলো এমন একটা ওষুধ যা নির্দিষ্ট ধরনের ব্যক্তিত্বের স্বাভাবিক ক্রিয়াকলাপের মধ্যে সংঘাতের, বিকৃতির প্রক্রিয়ার স্বাক্ষর বহন করে। প্লাটিনা ব্যক্তিত্ব একদিকে শক্তিশালী এবং অত্যাধিক ধরনের যৌন আকাঙ্ক্ষার দ্বারা চালিত হন, অন্যদিকে তিনি তার রোমাঞ্চকর প্রেমময় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ধরনের আদর্শকে লালন করেন। আমরা সামনের দিকে এসব বিষয় নিয়ে কথা বলবো। প্লাটিনা ব্যক্তিত্বের আদর্শ এবং রোমান্স ও যৌনতা তার নিজস্ব প্রকৃতির দুটি দিক। একটা হলো গিয়া তার আইডিয়ালিস্টিক, আর একটা হলো তার রোমান্স এবং যৌনতা। এই দুটি দিকের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অত্যাধিক উত্তেজনার ফলশ্রুতিতে দেখা দেয় অভ্যন্তরীণ একটা কন্ট্রাডিকশন বা দ্বন্দ্ব। এর ফলে তিনি বারবার হতাশায় ডুবতে থাকেন। এই হতাশা এত তীব্র যা অধিকারীকে সংবেদনশীলতার চরমে পৌঁছে দেয়, রোগীকে বিশেষ এক ধরনের প্যাথোলজিক্যাল বিশৃঙ্খলার মধ্যে নিক্ষেপ করে। আর এই যে প্যাথোলজিক্যাল বিশৃঙ্খলা ও রোগীর মানসিক আবেগীয় অবস্থার মধ্যে নিহিত থাকে প্লাটিনার সারমর্মটা। প্লাটিনা একটি নির্দিষ্ট ব্যক্তিত্বের ধরনকে খুব সহজেই প্রভাবিত করে। শারীরিকভাবে এই ব্যক্তি সাধারণত রোগা, কালো চুল, কালো রঙের চোখের মনির অধিকারী হন। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা হন। তার মুখ অবয়ব গোলাকার, চাহনি ও ঠোঁট দুটি কামুক প্রকৃতির। তিনি ভীষণ সংবেদনশীল। বিশেষ করে এই ওষুধের অধীন নারী রোগী অত্যাধিক সংবেদনশীল হন, সেন্সিটিভ। সংবেদনশীলতার পাশাপাশি মোহনীয় বা কামুক স্বভাবের ব্যক্তিত্ব সম্পন্ন। একই সঙ্গে তিনি বিশেষ ধরনের আদর্শ লালন করেন। প্লাটিনার শিশু গর্বিত মনোভাবের পাশাপাশি সততা প্রকাশের প্রতি দৃঢ়তা দেখাতে পারে। দুটি স্তরে প্লাটিনা প্যাথোলজি প্রকাশিত হয়। প্রথমত সেক্সুয়াল ও মানসিক স্তরে। একজন প্লাটিনা নারী খুব কম বয়স থেকে শক্তিশালী যৌন আকাঙ্ক্ষা অনুভব করেন। তার এই যৌন আকাঙ্ক্ষা বিভ্রান্তিকর ভাবে
তীব্র থেকে তীব্রতর হতে পারে। অল্প বয়স থেকে শুরু করে সারা জীবন তার যৌনাঙ্গের হাইপারেস্থিসিয়া বা তীব্র সংবেদনশীল যৌন অনুভূতি প্রকাশ পেতে পারে, যা তাকে মাস্টারবেটিং বা হস্তমৈথুনে বাধ্য করে থাকে। যদিও আর একটা ওষুধ আছে, অরিগোনাম নামে একটা ওষুধ আছে। অরিগোনামের নারী রোগীর মধ্যে আরো কম বয়সে, অর্থাৎ 3 বছর থেকে 7 বছরের মধ্যে, 3 বছর থেকে 7 বছর বয়সের মধ্যে মাস্টারবেটিং এর প্রবণতা মানে আসে। আমরা অরিগোনাম নিয়ে সামনেও একটু কথা বলবো। একজন প্লাটিনা নারী খুব কম বয়স থেকে, অপরিণত বয়স থেকে, বালিকা বয়স থেকে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা বা ঝুঁকি থাকে। ওই বয়সে তিনি দুর্দান্ত রোমান্টিকতা ও আদর্শবাদের সঙ্গে নিজেকে যৌন সম্পর্কে ডুবিয়ে দেন। শুধু মেয়ে শিশু নয়, ছেলে শিশুদের মধ্যে প্রবণতা থাকতে পারে। এসব শিশুদের একটা প্রচন্ড কল্পনা শক্তি বিকশিত হয় 8 বছর বয়সের দিকে, 7.5, 8 বা 9 বছর বয়সের দিকে, যা ভীষণ লাইভ বা প্রাণবন্ত, লাইভলি। এদের প্রাণবন্ত এই কল্পনা শক্তি একদিকেই প্রভাবিত হয় নির্দিষ্ট একজন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক কল্পনা করেন, নির্দিষ্ট একটা মানুষকে কেন্দ্র করে বা টার্গেট করে তার সঙ্গে তার তার রিলেশনশিপের কল্পনা করতে থাকে। সে তার কোনো সঙ্গীর প্রেমে পড়তে পারে এবং সে তার সেই সঙ্গীকে কল্পনা করতে থাকবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলবে এনিহাউ। এরা রোমান্টিক এবং এরা যৌন কল্পনায় ডুবে থাকে। যৌন কল্পনায় নিমজ্জিত থাকার বিষয়টি তাদের যৌনতা প্রকাশের দিকে ঠেলে দেয়। 12-13 বছর বয়স থেকেই তাদের মধ্যে একটা বিকৃত শারীরিক সম্পর্ক গড়ে তোলার তাগিদ অনুভব করে। তাদের আবেগের মধ্যে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। মূলত এই চৌম্বক ক্ষেত্রটি প্লাটিনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যার মধ্যে যৌনতার পেশনা ও ফ্যান্টাসিজমের আদর্শ নিহিত থাকে। আপনি যদি এমনও দেখেন, এই ধরনের জটিল সম্পর্কের মধ্যে বেশ পরিশীলিত একটা অবস্থা রয়েছে, খুব মার্জিত একটা অবস্থা রয়েছে, তবুও তার মধ্যে এক ধরনের যৌনতার অরা বা তেজ বা কামুকতার তেজ বা আভার উপস্থিতি আপনি পাবেন। যদি তাদের একজন, বিশেষ করে ফিমেল পার্সন, প্লাটিনা হয়ে থাকে, অল্প বয়স থেকে এরা বেশ প্রলোভন সংকুল হয়ে থাকেন। তাদের এই স্বভাবের কারণে খুব অল্প বয়সেই তারা যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে। বিশেষ করে ফিমেল প্লাটিনা ছোটবেলা থেকেই তার ঠোঁট দুটি আকর্ষণীয় হয় এবং যেটাকে মানে প্রলোভন সংকুল লিপস বলা হয়। আমরা হোমিওপ্যাথিতে দুটো ওষুধের মধ্যে এই প্রলোভন সংকুল লিপস পাই। একটা হলো প্লাটিনা, আর একটা হলো টাইগার লিলি। টাইগার লিলি তথা লিলিয়াম টিগ্রিনাম। ঠিক আছে, দুইটা খুব আকর্ষণীয় এবং যেটাকে মানে একদম রাফ ভাষায় যেটাকে বলা হয়, উম, রাফ ভাষায় বলা হয় যে সেক্সি ঠোঁট। প্রচন্ড যৌনতার তাড়না, তার আকাশ ছোঁয়া ফ্যান্টাসিজম নিয়ে অপরিণত বয়সের ছোট্ট প্লাটিনা মেয়েটি যে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লো, তাতে কি কোনোভাবেই তার সঙ্গীর দ্বারা তার তৃপ্ত হওয়ার কথা? অবশ্যই না। তার যৌনতার প্রথম অভিজ্ঞতাটি মারাত্মক কষ্টকর। এই অতৃপ্ত অভিজ্ঞতা থেকেই সে হতাশায় ডুবতে শুরু করে। এই হতাশাজনক মানসিকতা নিয়ে এরপরও হয়তো সে বারবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য হয়, কারণ তার শারীরিক তাড়না সৃষ্টি হতেই থাকে, কিন্তু তাতে তার হতাশা আরো বেড়ে চলে। এই ধরনের ব্যক্তি আপনার কাছে হয়তো অকপটে স্বীকার করবেন যে তার যৌনতার একটা সম্পর্ক ছিল বা একাধিক সম্পর্ক ছিল, তবে তিনি সেটাকে কোনো কিছুতেই সেক্সুয়াল রিলেশনশিপ মনে করেন না। তিনি এ বিষয়ে বলবেন ওগুলো ছিল প্রলুব্ধকর। তিনি মনে করেন এই প্রলুব্ধকর সম্পর্ক তার যৌনতার ক্ষেত্রে কোনো তৃপ্তি দিতে পারেনি বা কোনো প্রভাবও ফেলেনি। সো ওই রিলেশনটা সেক্সুয়াল ছিল না, তার দাবি থাকবে এরকম। আমরা জানি সিপিআর রোগী, সিপিআর রোগীর এমন একটা পর্যায়ে আসে যখন তিনি সারা জীবনের জন্য নিজেকে যৌনতায় যৌনতায় অক্ষম মনে করতে পারেন।
এবং এইটার প্রতি তার অ্যাভার্সন দেখা দেয়, এবং মানে কর্ষণে গেলে কর্ষণে তার মানে সমস্ত উপসর্গগুলো, কষ্টকর উপসর্গগুলো বৃদ্ধি পায়। এটা তিনি যৌনতায় আকৃষ্ট হন না, কাউকে যৌনতার জন্য প্রলুব্ধিও করতে পারেন না সিপিয়া। তার জীবনে যৌনতার অধ্যায়টি যেন একেবারেই নিঃশেষিত। নেট্রামিউরিটিকামের কোনো রোগীর ক্ষেত্রেও এমন অভিযোগ আমরা পাই। আবার কোষ্ঠিকাম গ্রাফাইটিসের রোগীতেও আমরা প্রায় একই ধরনের অবস্থা পাই, যদিও গ্রাফাইটিসের মধ্যে নিম্ফোমেনিয়ার বিষয়টাও আছে। এই সমস্যা ক্যালকেরিয়া ব্যক্তিত্বের মধ্যেও আছে, তবে এগুলোর বই প্রকাশের ধরন এবং কারণ ভিন্ন ভিন্ন থাকে। প্লাটিনের ক্ষেত্রে যা হয়, মনে করুন কোন প্লাটিনা বালিকা অল্প বয়সে শারীরিক সম্পর্কে জড়ালো, যে সম্পর্কটা ছিল অতি অবশ্যই অতৃপ্তিকর একটা সম্পর্ক, অথচ ওই বালিকার মধ্যে ফ্যান্টাসিজম ছিল আকাশচুম্বী। তার এই ফ্যান্টাসিজম তার পার্টনারকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে ভাবতে শেখায়নি। তার ফ্যান্টাসি কিরকম, সে স্বর্গীয় কোনো দূত তার মানে পার্টনার হিসেবে চিন্তা করেছেন, কিন্তু রক্ত মাংসের মানুষের বিষয়টা তো আলাদা। তার ভাবনায় তার পার্টনার ছিল স্বর্গীয় কোনো সত্তা, যে তাকে স্বর্গ সুখে ভাসিয়ে দেবে। কিন্তু এটা অসম্ভব, বাস্তবে এটা পুরোপুরি অসম্ভব। দেখা গেল তার পার্টনারের মধ্যে কোনো ধরনের ফ্যান্টাসিজম কাজ করে না। প্রকৃতপক্ষে তা সম্ভবও না, কেননা ফ্যান্টাসিজম এবং বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা বিষয়। সুতরাং তার আকাশ ছোঁয়া ফ্যান্টাসি মুহূর্তেই ধুলোয় মিশে যায়, যা তাকে ভীষণ ভীষণ হতাশ করে। ফলে আকস্মিক বিচ্ছেদ অনিবার্য। প্লাটিনা তার সম্পর্কটিকে একটা পরিপূর্ণ আবেগীয় দৃষ্টিভঙ্গিতে বিচার করেন। বাস্তবতার দৃষ্টিভঙ্গি, বাস্তবতার বোঝে না। তার সম্পর্কটির মধ্যে চায় সর্বোচ্চ যৌনতার স্বাদ, কিন্তু দুর্ভাগ্য তার আকাঙ্ক্ষা এতটাই তীব্র যে পৃথিবীর কারো পক্ষে তা পূরণ করা সম্ভব না। আমি বারবার ফিমেলের কথা বলছি, নারীদের কথা বলছি এই কারণে যে আসলে এই ওষুধটা নারীদের জন্য প্রযোজ্য বেশি, পুরুষের জন্য প্রযোজ্য অনুপাতটা কম। যাই হোক, এটা আমরা সামনে অনুপাতটা দেখব। তাহলে কি তার এই আকাঙ্ক্ষা, তার যে শারীরিক চাহিদা, এটা পৃথিবীর শারীরিক এবং যে তার আবেগীয় যে চাহিদা, এই চাহিদাটা পৃথিবীর কোনো পুরুষের পক্ষে মেটানো সম্ভব না, বাস্তবিকই সম্ভব না। কিন্তু সে, অর্থাৎ এই বালিকা, যেহেতু প্লাটিনের অধীন, সেহেতু সে আবারও এই ধরনের সম্পর্কে জড়ায়, বারবার জড়ায়। যৌনতার তীব্র তাড়না তাকে শারীরিক সম্পর্কের দিকে ঠেলে দিবেই দেবে। আবার সে হতাশ হবে, আবারও শারীরিক সম্পর্কে জড়াবে। প্রেম ও যৌনতার ক্ষেত্রে বারবার দুঃখ, হতাশাই প্লাটিনার মৌলিক প্যাথোলজির দিকে তাকে পরিচালিত করে। তাহলে কি খুব বেশি ফ্যান্টাসিজম, রিলেশনশিপের মধ্যে খুব বেশি ফ্যান্টাসিজম এবং প্রচন্ড শারীরিক চাহিদা, যৌনতার চাহিদা, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের কারণে এটা যখন ফুলফিল হয় না, তো সে কি করে, বারবার ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে, দুঃখ পেতে থাকে এবং হতাশার মধ্যে পড়ে। এই বারবার বারবার হতাশাই তাকে আস্তে আস্তে প্লাটিনা প্যাথোলজি ডেভেলপ করতে শুরু করে তার মধ্যে। এক পর্যায়ে তিনি মানুষের যৌনতা ও প্রেমের বিষয়গুলো নিয়ে গভীর চিন্তায় মগ্ন হন। তখন যখন হতাশ হতে 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 আর কিচ্ছু নাই, কোনোভাবেই তার স্যাটিসফ্যাকশন সম্ভব না, তখন এই নিমগ্নতা তার মানসিক স্তরকে প্রভাবিত করে। তিনি তার নিজের যৌন চাহিদার তীব্রতা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন। তখন তিনি ক্রমাগত তার শারীরিক ও আবেগীয় স্তরের তীব্র চাহিদার ভারসাম্য রক্ষার উপায়টা খুঁজতে থাকেন। তিনি তখন তার মানসিক স্তরে শক্তিশালী যৌন প্রবৃত্তিকে অবদমন করার চেষ্টা করেন, আর এতে তার আদর্শবাদী ভাবনা ও রোমান্টিক অনুভূতি আরো তীব্র হয়। অর্থাৎ শরীরের চাহিদাটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করেন। এই শরীরের লাগাম যত বেশি টেনে ধরেন, ওনার ফ্যান্টাসিজম এবং তার ইমোশনাল বিষয়গুলো ঠিক সম পরিমাণে এটা আরো রাইজিং হতে থাকে, ডেভেলপ হতে থাকে। তীব্র যৌন আকাঙ্ক্ষা ও উচ্চ আদর্শবাদী বিশ্বাসের মধ্যে দ্বান্দ্বিক একটা অবস্থার সৃষ্টি হয়। বারবার আবেগীয় স্তরে ধাক্কা ও হতাশার পরে শরীরবৃত্ত এবং মানসিক ও আবেগীয় স্তরের মধ্যে
বিচ্যুতির প্রক্রিয়া ধীরে ধীরে বিকশিত হয়, অর্থাৎ তার শরীর, তার দেহ এবং মেন্টালিটি এবং ইমোশনাল এর মধ্যে সমন্বয় থাকে না। সমন্বয় না থাকাটাই হলো বিচ্যুতি। তাহলে কি সমন্বয় না থাকলে কি হবে? তার বিহেভিয়ারের মধ্যে অসংলগ্ন কিছু বিষয় চলে আসবে। এরপরে এমন একটা অবস্থা আসে যখন এই ধরনের ব্যক্তিত্ব দুটি ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত হয়ে যান। একটা ধরন হলো তিনি নিজের উপর প্রচন্ড বিরক্ত হয়ে পড়েন এবং আবেগীয় দিক থেকে তার সম্পর্কটা যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। তিনি জানেন তার বিরামহীন যৌনতার চাহিদা সম্পর্কে এবং তার ভেতরে যৌনতার তীব্র স্রোত সম্পর্কে, যে কি তীব্র একটা স্রোত চলছে। তিনি এও জানেন অতৃপ্ত সঙ্গম তার জীবনের জন্য প্রচন্ড বেদনাদায়ক। সবকিছু জেনে বুঝে যান। এই পরিস্থিতিতে তিনি তার যৌনতার আবেগকে বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ না করে সেটিকেই ধারণ করেন। এই বুদ্ধিমত্তা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করেন না। তিনি যদি এটা ওই সময় কন্ট্রোল করতে পারেন বুদ্ধিমত্তার সঙ্গে, তাহলে তিনি এই যে প্লাটিনামের বা প্লাটিনার বলয় থেকে বেরুতে পারেন, কিন্তু সেটা করেন না। তাহলে কি ওইটা কন্ট্রোল না করে সে ওইটাই ধারণ করে, তখন তার অবারিত এই যে সেক্সুয়াল যে এনার্জি বা পাওয়ার বা আকাঙ্ক্ষা, তীব্র যে একটা আর্টস, শারীরিক স্তর থেকে এটা স্থানান্তরিত হয়ে যায়। স্থানান্তরিত হয়ে তার ভেতরে তার ইগো, তার মধ্যে একটা অহংবোধ তৈরি করে বা আত্মবোধের মধ্য দিয়ে এটা বিস্তৃতি লাভ করতে শুরু করে। অর্থাৎ যৌনতার প্রসার তখন কেবল শারীরিক স্তরে থাকে না, বরং আমি কে, আমার মানসিক শক্তি কতটা, আমার অস্তিত্বের গুরুত্ব কতটা, এই ধরনের অহংকার বা অহংবোধ তার মধ্যে বা আত্মচেতনার ক্ষেত্রকে আস্তে 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 বিস্তৃত করতে থাকে। তিনি নিজেকে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা গুরুত্বপূর্ণ বা আরো শ্রেষ্ঠ এবং সবার চেয়ে মানে উন্নত বা সবার চেয়ে উঁচু আসনের কেউ কেটা মনে করেন। আপনি ভাবতে পারেন না, বা আমিও ভাবতে পারি যে বারবার এই ধরনের শোক বা এই ধরনের আঘাত একটা মানুষকে তিক্ত বিরক্ত ও প্রতিশোধ পরায়ণ করে তুলতে পারে। যদি তিক্ত বিরক্ত এবং প্রতিশোধ পরায়ণ করে তোলে, তখন সে আর প্লাটিনাম থাকে না। এটা স্বাভাবিক, কিন্তু প্লাটিনামের ক্ষেত্রটা হয় অন্যরকমের। প্লাটিনামের ক্ষেত্রে যে বিকৃতি দেখা দেয় তা হলো অতিরঞ্জিত অহংকার, শ্রেষ্ঠত্বের অহংকার, পৃথিবীর সবকিছুর প্রতি তার অবজ্ঞার একটা অনুভূতি। প্লাটিনার রোগী মনে করেন নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়ে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী আবেগের অধিকারী একমাত্র তিনি। তিনি নিজেকে অনন্য শ্রেষ্ঠ মনে করেন। তার মতো কাউকে এত বেশি ভালোবাসার সক্ষমতা যাদের নেই, তার মতো কাউকে এত বেশি ভালোবাসার সক্ষমতা যাদের নেই, অর্থাৎ ওই তিনি বাদে আর সবার কথা মানে বলছি, তারা তাকে সঠিকভাবে বুঝতে সক্ষম নন। ভালোবাসাময় এই পৃথিবী তাদের জন্য না। আমরা প্লাটিনার এমন একটা মানসিকতার কাছাকাছি একটা বিশেষ অবস্থা ইগনিশিয়া ব্যক্তিত্বের মধ্যে পাই। ইগনিশিয়া মনে করেন ওই ধরনের মানে রিলেশনশিপ থেকে বা ভালোবাসার মানুষটার কাছ থেকে বা ওই ধরনের কোনো আঘাত থেকে ইগনিশিয়া একসময় মনে করতে থাকেন এই পৃথিবীটা নিষ্ঠুর, এই পৃথিবী ভীষণ নিষ্ঠুর, পৃথিবীর সবাই সবকিছু নিষ্ঠুর, একমাত্র তিনি ছাড়া। আর প্লাটিনা মনে করে কি, যে আমি ছাড়া সব অধম, আমি একমাত্র উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি যেটা পারি অন্য কেউ সেটা পারে না। অর্থাৎ তার দৈহিক যে একটা শক্তি, তার যে এনার্জি, বিকৃত এনার্জি, তার যে তীব্রতম সেক্সুয়াল আর্জ, এইটা ট্রান্সমিটেড হয়ে তার ওই স্তরে, তার আবেগের স্তরে, তার চিন্তা বা মননে চলে যায়। সেখানে তার অহংকার বা আত্মম্বরিতা বাড়তে শুরু করে। ইংলিশে কি করে? ইংলিশে মনে করেন পৃথিবীর সবকিছুই নিষ্ঠুর, একমাত্র তিনি নিজে ছাড়া। তার এই মনোভাব তিনি প্রকাশ করেন। ইংলিশের মনোভাবটা প্রকাশ করেন কিভাবে? বিদ্রুপের মধ্য দিয়ে।
ক্রিটিসিজম, তার মধ্যে ক্রিটিসিজমের টেন্ডেন্সি জন্মে। তিনি সবার সঙ্গে বিদ্রুপাত্মক কথা বলেন। তার প্রতিটি আলোচনার মধ্যে বিদ্রুপাত্মক বাক্য থাকবেই থাকবে। দিস ইজ ইগনিশিয়া। প্লাটিনা নারীর কাছে পৃথিবীর প্রতিটি মানুষকে মনে হয় ভালোবাসাহীন। তিনি মনে করেন পৃথিবীর কেউই ভালোবাসতে জানে না। এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসাহীন পৃথিবীকে তার কাছে নিষ্ঠুর মনে হয়। এই পর্যায়ে প্লাটিনা নারী অনেক সময় সন্তান নিতে চান না, মা হতে চান না, সন্তান ধারণ করতে চান না। তিনি মনে করেন ভালোবাসাহীন এমন একটা পৃথিবীতে একটি সন্তান জন্ম দেওয়া এই সন্তানের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর আচরণের সামিল। অনেক সময় নেট্রামিউটিকাম স্টাফিসেগ্রিয়ার মধ্যে এমন ভাবনা আসে। তবে নেট্রামিউটিকাম হলো এমন এক ব্যক্তিত্ব যিনি পৃথিবীর সমস্ত দুঃখকে নিজের দুঃখ বলে মনে করেন। কিছু কিছু নেট্রামিউটিকামের নারী রোগীর ভাবনা থাকে এমন, বিষাদে ভরা এই পৃথিবীতে একটা সন্তানের জন্ম দেওয়ার মানে হলো অনাগত সন্তানকে দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়া। এই ভাবনা থেকে তিনি সন্তান ধারণ করতে চান না। আর স্টাফিসেগ্রিয়া নারীর তার চারপাশে অনেক ব্যক্তি, বিষয় বা অনেক কিছুর উপরে তার ঘৃণা থাকে, ক্ষোভ থাকে, ঘৃণা মিশ্রিত একটা ক্ষোভ থাকে। আমরা বারবার বলছিলাম এটা, যে একটা শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেটাকে আমরা বলছিলাম ইন্ডিগনেশন। তিনি সন্তান ধারণে ইচ্ছুক হন না এই কারণে যে তিনি যে ঘৃণ জগতে বাস করছেন, আর কাউকে, বিশেষ করে তার কোনো সন্তানকে যাতে ঘৃণ পরিবেশের মুখোমুখি হতে না হয়। প্লাটিনার আবেগীয় ও মানসিক অবস্থাটি যখন তুঙ্গে পৌঁছায়, ঠিক তখন থেকেই তিনি শারীরিক কিছু সংবেদনশীলতা বা বিভ্রান্তি অনুভব করতে শুরু করেন। রোগীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন হিসেবেই তিনি এই বিষয়গুলো অনুভব করেন। তিনি অনুভব করেন যে তার শরীরে কিছু অংশ আকারে বড় হয়ে যাচ্ছে, তার শরীরে তার হাত বড় হয়ে যাচ্ছে বা তার কানটা বড় হয়ে যাচ্ছে। মানে এটা অনুভব করেন, এটা ডিলিউশন, একটা ভুল, ভ্রান্তি। অথবা তার চারপাশের মানুষগুলো বা অন্য জিনিসগুলো আগের চেয়ে ছোট হয়ে গেছে, তিনি ঠিক আছে, এরকম ভ্রান্ত ধারণা আসে তার। আমরা বলছিলাম তীব্র হতাশা থেকে প্লাটিনার রোগীর অহংকার প্রসারিত হয়। এটা শক্তির এক ধরনের রূপান্তর মাত্র। শুরু থেকে যেটা প্রকাশিত হয় যৌনতার মাধ্যমে, সেটাই রূপান্তরিত হয়ে প্রকাশিত হয় নিজেকে শ্রেষ্ঠ ভাবা ও নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশের মাধ্যমে। রোগীর মধ্যে দেখা দেয় ম্যাগালোমেনিয়া হলো এক ধরনের ডিলিউশন, যেখানে একজন ব্যক্তি তার নিজের ক্ষমতা, প্রতিভা বা গুরুত্ব সম্পর্কে অতিরঞ্জিত ধারণা পোষণ করেন। এটা চিন্তা করেন যে আমি খুব উচ্চ বংশের, আমি খুব শ্রেষ্ঠ বংশের, বাকি সব হলো গিয়ে অধম, এবং নিজের চলাফেরা চাল চলনের মধ্য দিয়ে এই ভাব তিনি প্রকাশ করেন। আমরা এই ওষুধটা নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন দেখবো গুড অর্গানাইজার, হুকুম করতে ভালোবাসেন, ভিজিটাম অ্যালবামের মতো, লাইকোপোডিয়ামের মতো। এই ওষুধটা নিয়ে যখন আমরা ডিটেলস আলোচনা করব তখন আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করব। যে একটা প্রোগ্রাম হবে, হ্যাঁ ঠিক আছে, একজন প্লাটিনা হ্যাঁ চেয়ার পেতে বসে আছে, এই তুই এটা কর, তুই এটা কর, তুই এটা কর, সবাইকে দিয়ে তিনি কাজ করাই দিতে পারেন। এবং প্লাটিনা নারী, তার অধস্তন বা তার সারাউন্ডিং এ যারা থাকে, দে অল আর মেল, নট ফিমেল। যেখানে একজন ব্যক্তি নিজের ক্ষমতা বা প্রতিভা বা গুরুত্ব সম্পর্কে অতিরঞ্জিত ধারণা পোষণ করেন, সেটা হলো এক কথায় বলা হয় ম্যাগালোমেনিয়া। এটা একটা মেনিয়া। আমরা প্রচলিত মেডিকা গুলোতে পাই প্লাটিনা ব্যক্তিত্ব মনে করেন তিনি অভিজাত শ্রেণীর বা উচ্চ বংশীয় লোক, তার চারপাশে আর যারা রয়েছেন তাদের চেয়ে তিনি শ্রেষ্ঠ। প্লাটিনার এই ডিলিউশনটি দেখা দিলে আমাদের সাবধান হওয়া উচিত। তাহলে কি, যখনই মানসিকভাবে এই সমস্ত দেখা দেয় যে তিনি মনে করতে শুরু করেন আমি অভিজাত শ্রেণীর লোক, উচ্চ বংশীয় লোক, তখন চিকিৎসক হিসেবে আমাদের সাবধান হতে হবে। এটি একসময় সিজোফ্রেনিয়া বা স্কিজোফ্রেনিয়ার অবস্থায় রোগীকে টেনে নিয়ে যেতে পারে,
ওই অবস্থায় পরিণত হতে পারে। এই ধরনের স্কিজোফ্রেনিয়া সিনড্রোমে নারী মনে করেন আমি অনেক সুন্দরী এবং আমি আমার সৌন্দর্যের যত্ন নেই না, এটা এমনিতেই ন্যাচারালি আমি অনেক সুন্দরী। তিনি ভাবেন তার মধ্যে সৌন্দর্যের, মাধুর্যের একটা তেজ আছে, একটা আভা আছে, একটা অরা আছে। আর এই তেজের কারণে পুরুষেরা তার প্রতি আকৃষ্ট হয় এবং তার দিকে তাকিয়ে থাকে। যদি কোনো পুরুষ যদি কোনো পুরুষ প্লাটিনার মধ্যে এই ধরনের সিজোফ্রেনিক সিনড্রোম দেখা দেয়, তবে তিনি খুব কম সময়ের মধ্যেই নপুংসক হয়ে যান। প্লাটিনা কোনো পুরুষ রোগী যদি তার মধ্যে সিজোফ্রেনিক সিনড্রোমটা চলে আসতে শুরু করে, তাহলে অল্প সময়ের মধ্যেই মনে করবে সে নপুংসক হয়ে যাবে, ইম্পোর্টেন্সই দেখা দিবে তার। তো এর পরবর্তী অবস্থা থেকেই যদি আমরা এখান থেকে তার চিকিৎসাটা না পাই, পরবর্তী অবস্থাটা পাবো এরকম, তিনি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাবেন, তার ব্রহ্মচর্য রক্ষা করবেন। তিনি ব্রহ্মচর্য রক্ষায় ব্রতী হয়ে পড়েন। এই অবস্থার পর থেকে পুরুষ প্লাটিনা আর কখনো যৌন সম্পর্কে বা সেক্সুয়াল মানে উম, মানে কর্ষণে উনি কখনো লিপ্ত হন না। তিনি ধর্মীয় বিষয়গুলোর উপর ঝুঁকে পড়েন। এটা নট অনলি প্লাটিনা, আমি দেখছি যে আসলে যে ওষুধগুলো সাইকোটিক কারণে বা ওই সাইকোসিসের প্রভাবে যে ওষুধগুলোর মধ্যে মানে ইম্পোর্টেন্সি দেখা দেয়, প্রায় সবগুলোই আস্তে আস্তে ওই ইম্পর্টেন্সই দেখা দিতে শুরু করার সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবটা ধর্মীয় দিকে ঝুঁকে পড়ার একটা টেন্ডেন্সি থাকে। আমরা থুজার ক্লাসে এটা বলেছিলাম, থুজায় ওরকম একটা অবস্থা আছে, মেডোরিনিয়ামের মধ্যেও আছে, তারপরে এই আমরা প্লাটিনিয়ামে দেখছি, আরো আরো কিছু কিছু ওষুধে এই বিষয়টা আছে। তিনি হয়তো এমন কোন গোষ্ঠীর লোকদের সঙ্গে মিশতে চেষ্টা করবেন বা মিশবেন যারা আধ্যাত্মিকভাবে ধর্মীয় বিষয়গুলো নিয়ে চর্চা করেন। তিনি ধর্মীয় দিক থেকে গোড়া বা প্রাচীনপন্থী চিন্তা ভাবনা করেন এমন কারো অনুসারী হয়ে পড়তে পারেন। অর্থোডক্স নট ডগম্যাটিক হয়ে পড়তে পারেন। ইংরেজি টার্মটা হলো ডগম্যাটিক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মারাত্মক রকমের গোড়াপন্থী, এটাকে ডগম্যাটিক বলা হয়। ডগম্যাটিক হলো গোড়াপন্থী কারো অনুসারী অনুসারী হয়ে পড়তে পারেন। তিনি ওইসব পরিবেশে গিয়েও নিজের কল্পিত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বিভিন্ন গল্প ফাঁদতে পারেন, গল্প বানাতে পারেন। আমি উঁচু বংশের লোক এবং আমার দাদা দরবেশ ছিল, বা আমার ওই মানে ঠাকুর দাদা মানে সন্ন্যাস জীবন যাপন করছেন, উনি এটা করছেন সেটা করছেন, এরকম বানিয়ে বানিয়ে গল্প বলতে পারেন। ওইসব ক্ষেত্রে তিনি সিজোফ্রেনিক আচরণ করেন। তিনি প্রচার করতে থাকেন যে তিনি কোনো পীরজাদা বা তার পূর্বপুরুষেরা অভিজাত শ্রেণীর লোক ছিলেন। এই ধরনের সিজোফ্রেনিক অবস্থা নিজের শরীর সম্পর্কেও তার ভুল ধারণা জন্মাতে পারে। তিনি মনে করতে পারেন তার শরীরের বিশেষ কোনো অঙ্গ অন্যদের তুলনায় মানে তুলনামূলকভাবে এই অঙ্গটা আমার বড়। তার চোখে সবকিছুর প্রকৃত ডাইমেনশনটা ধরা পড়ে না। এই যে ওর আসল মাপটা তার চোখে ধরা পড়ে না। তিনি কাছের বস্তুগুলোকে অনেক দূরে এবং দূরের জিনিসগুলোকে তুলনামূলক ছোট দেখতে শুরু করেন। প্লাটিনা ওষুধটি নারী পুরুষ নির্বিশেষে প্রযোজ্য হলেও এটি প্রধানত নারীদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। এই জন্য আমি নারীদের কথাটা বেশি বলেছি। আমরা যদি আনুপাতিক হার বলতে চাই, তাহলে বলতে হবে প্রতি ১০০ জন প্লাটিনিয়া রোগীর মধ্যে নারী ৮০ জন, পুরুষ মাত্র ২০ জন। নারী হলো ৮০ জন আর পুরুষ মাত্র ২০ জন। আমি কয়েক বছর আগে একটা শিশু রোগী দেখেছি। একটা মেয়ে শিশু, সে হলো আহ ঘুম ভাঙছে, ঘুম ভাঙে নাই, ঘুম ভাঙবে ঠিক ওই সময় মাস্টার বেটিং এ লিপ্ত হয়ে যেত। এটা কলাপাড়ার থেকে একটা শিশু নিয়ে আসছিল। শিশুটার বয়স ৫ বছরের মতো, ৫ সরি ৭ বছর। এবার সে মারাত্মকভাবে মাস্টার বেটিং এ লিপ্ত হয়ে পড়তো এবং এটা ওর মা লক্ষ্য করে প্রথমত।
এই শিশুটার মা একজন অধ্যাপিকা। তো উনি মানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। আমি শিশুটার নাম বলবো না, প্রকৃত ঠিকানাও বলা যাবে না, তো আমি কথাটা বলি। তো বিভিন্ন জায়গায় নিয়ে তারা হতাশ। তা বলছে এটা অন্য কোনো সমস্যা, আমাদের ইন্টারনাল কোনো সমস্যা, ভালো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান হয়নি। তো আমার একজন কাকা আছেন, আমার আপন কাকা, ওই কলাপাড়ায় থাকেন। তার সঙ্গে পরামর্শ করে কাকা এই বাচ্চাটাকে আমার কাছে পাঠাইছেন। যে দেখতো এই রুগীটা কি। তা ওনারা ২ দিন ছিলেন এখানে। ১ম দিন আমি একটু বেশি ব্যস্ত থাকায় আ ওনারা দুপুরের দিকে আসছেন। দুপুর বিকেল পর্যন্ত আমি চেম্বার করেছিলাম। তো ঐদিন আর বলছে, "না আজকে আপনাকে ডিস্টার্ব করব না। আপনার লোড গেছে আমরা দেখেছি কালকে।" তো পরের দিন সকালে এই শিশুটা নিয়ে বসলাম। তো সার্বিক বিষয়-আশয় দেখে এখানে দেখার কিছু নাই। এখানে দেখার কিছু নাই। এখান থেকে যখন আপনি বা আমরা কোন শিশু রোগের চিকিৎসা করতে যাব, তখন এর বিহেভিয়ার টা জানতে হবে এবং এক appropriately মানে একদম সঠিকভাবে জানতে হবে এবং এটা বাবা-মার কাছ থেকেই আমরা পেতে পারি। প্লাটিনার শিশু রোগী শনাক্তকরণের ক্ষেত্রে তাদের যৌন আচরণটা কেমন? এবং ক্লেইমটা যদি যৌনতার আচরণ নিয়ে আসে, ঠিক আছে? তো আমরা প্লাটিনা চিন্তা করব। এর সাথে আরো কিছু ওষুধ। যেই হোক, এই বাচ্চাটা অনেক সময় দেখলাম। দেখে এর সাথে কথা বললাম, ভাব বোঝার চেষ্টা করলাম। তো ৫ বছর ৬ বছর বয়স। তো আমার কাছে প্রতীয়মান হলো এই ৬ বছর বয়সেই তার মধ্যে একটা ফ্যান্টাসিজম ডেভেলপ করেছে এবং সেটা প্রেম ভালোবাসা সংক্রান্ত। ওর সাথে অনেক মজা করেছি আমি এবং যেটা ৮ বছরের আগে হওয়ার কথা না, কিন্তু ওই বাচ্চাটার মধ্যে সেটা আমি পেয়েছি। আমি বাচ্চাটাকে প্লাটিনাম দিয়েছিলাম এবং একবারের বেশি আর ওষুধ দিতে হয়নি। চমৎকার কাজ করেছে, চমৎকার। এরপরে ওর বাবা ট্রান্সফার হয়ে গেছে কোথায়? মা মা থাকতো দূরে, মার সঙ্গে থাকতো। আর একবার তবে বেশ কিছুদিন ওই বাচ্চাটার বাবা-মা আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আ খুব ভালো, খুব ভালো বেনিফিট পেয়েছেন। ওই মেয়েটার ওই অবস্থাটা সেরে গিয়েছে একবারে। তার মানে কি ও রোগী হিসেবে সুস্থ হয়ে গেছে? না। ওর এই অভ্যাসটা চলে গেছে। কিন্তু প্লাটিনা রয়ে গেছে। আরো কিছুদিন আমরা ট্রিটমেন্ট এ রাখা উচিত ছিল। আরেকটা বাচ্চা তাও আমাদের এই চর অঞ্চল থেকে একটা বাচ্চা নিয়ে আসছে। বাচ্চাটার বয়স হলো ২.৫ বছরের মতো। তারও এরকম যে ঘুমের ঘোরে সে মাস্টারবেটিং ৩ বছর, ৩ বছর ঘুমের ঘোরে মাস্টারবেটিং শুরু করত। তো তখন আমি ওই বাচ্চাটাকে এই সমস্ত দেখে টেকে প্লাটিনা আমি দিয়েছিলাম। প্লাটিনা কাজ করেনি। তো ওই বাচ্চাটার চিকিৎসা করতে গিয়ে আমি ঘাঁটতে, হ্যাঁ, এটা অনেক আগের কথা। ৭-৮ বছর আগের কথা। ঘাঁটতে পেলাম যে আসলে বয়স যদি কম হয়, বিশেষ করে ৬ বছরের নিচে হয়, আর এই টেনডেন্সিটা মাস্টারবেটিং এর টেনডেন্সিটা তার নিজের অজান্তে এই টেনডেন্সিটা চলে আসে, তাহলে প্লাটিনা না, অরিগোনাম একটা ওষুধ আছে। যাই হোক এই ওষুধটা আমার কাছে ছিল না। আমি ওষুধটা সংগ্রহ করে তারপরে এই রোগীটার গার্ডিয়ানকে খবর দিয়ে পরে ট্রিটমেন্ট করেছি। সে বাচ্চাটা সুস্থ হয়েছে। পরবর্তীতে তাকে মেডোরিনাম দিতে হয়েছিল। ওর বাবা মেডোরিনামের। যাই হোক আমরা বলছিলাম যে প্লাটিনার শিশু রোগী শনাক্তকরণের ক্ষেত্রে তাদের যৌন আচরণ পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই। আপনি অন্য কোনো কিছু দেখে পারবেন না, বুঝবেন না। যৌন আচরণের কোনো বিকল্প মানে আচরণ পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রে আপনার বাবা-মার বা পরিবারের সদস্যদের সহযোগিতা নিতেই হবে। আপনাকে শিশুটির বাবা-মায়ের কাছ থেকেই ওই শিশুর যৌন আচরণ সম্পর্কে জানতে হবে। প্লাটিনের শিশুর খুব কম বয়স থেকে ৬-৭ বছর বয়স থেকে যৌন উদ্দীপনা দেখা দেয় এবং সেটা মারাত্মকভাবে। সে মাস্টারবেটিং করতে বাধ্য হয়। জেনে শুনে বা সজ্ঞানে নয়, বরং অচেতনেই ওই যে এই ঘটনাগুলো মেক্সিমাম টাইম ঘটে যখন তার ঘুম ভাঙতে শুরু করে। অর্থাৎ আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় বাচ্চাদের ক্ষেত্রে। তখন এই মাস্টারবেটিংটা তারা শুরু করে। তো যাই হোক, আ এটা সজ্ঞানে নয় বরং অবচেতনে সে মাস্টারবেটিং এ লিপ্ত হয়।
তবে 8 বছর বয়সে তার মধ্যেই বয়স যখন 8 হয়ে যায়, তখন তার মধ্যে যৌনতা ও প্রেম ভালোবাসা বিষয়ক ফ্যান্টাসি ডেভেলপ করতে থাকে। সে সারাক্ষণ এটা নিয়ে কল্পনা করে। একদিকে তো তোর শরীর তাকে ডিস্টার্ব করছে, আর তার এই ফ্যান্টাসিটা ডেভেলপ করে। তার কল্পনা মারাত্মক কল্পনাপ্রবণ হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সে এই একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে একটা রিলেশনশিপ, বিশেষ করে ফিজিক্যাল রিলেশনশিপে জড়ানোর চেষ্টা করে এবং সে জড়াইয়েই যায়। যদি এর চেয়ে কম বয়সে হয়, অর্থাৎ যদি ৩-৪ বছর বয়সের মধ্যে কোনো শিশু অবচেতনে মাস্টারবেটিং করছে বা মাস্টারবেটিং এ লিপ্ত হয়, যে এরকম যদি আমরা দেখি, তবে তার জন্য আমি বললাম অরিগো নামে একটা ওষুধ আছে। এই অরিগো নামে ওষুধটা চমৎকার কাজ করে। আমার কাছে এটা পরীক্ষিত। অরিগো মানে মানে অরিগো নামের রোগীতে যৌনতাটা কেবল শারীরিক বিষয়। সেক্ষেত্রে ফ্যান্টাসিজম বা ওই আবেগতাড়িত হওয়া, খুব বেশি ফ্যান্টাসির মধ্যে পড়ে যাওয়া, এই সমস্ত বিষয় থাকে না। যাই হোক, আমি আজকে আলোচনা করছি এটা যে আমরা কতগুলো ওষুধ আলোচনা করব এই সঙ্গে আ এই ওষুধটা তুলনায় আসবে বারবার। আর সবচেয়ে বড় কথা, এই সপ্তাহে যে পেশেন্ট আমি দেখেছি, আমি যেদিন দেখলাম তার ২ দিন পরে আবু বকর ভাই আমাকে ফোন করলো, বলল যে, "স্যার আপনি টপিক দেন।" তখন আমি চিন্তা করলাম, না এইটার এই মানে বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার এবং এই ধরনের রোগীর সংখ্যা কম না। নারী, পুরুষ, বয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, ইভেন প্রবীণদের মধ্যেও এই ধরনের রোগী অনেক আছে আমাদের সোসাইটিতে। তো এই রিলেটেড ওষুধগুলো নিয়ে আমি যে একটা একগুচ্ছ ওষুধ নিয়ে আলোচনা করব। আলোচনা করতে হলে প্লাটিনার মেন্টাল স্টেটটা, ইমোশনাল স্টেটটা, তার ফিজিক্যাল স্টেটটা বর্ণনা করা দরকার। প্লাটিনে আমরা আজকে জানান দিলাম। প্লাটিনা ওষুধটা বললাম না। প্লাটিনা এইরকম একটা জানান দিলাম। এইজন্যই এটা আজকে সিলেক্ট করা আমার। তো আমি এই পর্যায়ে একটু কথা বলব অন্য প্রসঙ্গে। হোমিও হোমিও স্টাডিজ সেমিনার ২০২৫ ডিক্লেয়ার হয়েছে। আপনারা অনেকে মনে হয় জানেন। এবার ২০২৫ এর মানে ডিসেম্বরে হবে। এই সেমিনারটা হলো অ্যাপ্লাইড ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। অ্যাপ্লাইড ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অর্থাৎ ব্যবহারিক যে অভিজ্ঞতাটা আছে, ক্লিনিকের যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা নিয়ে একটা সেমিনার। এখানে বিষয় থাকছে যেমন আ তারেক ইমাম স্যার থাকবেন ওখানে। উনি আলোচনা করবেন শিশু থেকে বৃদ্ধ হারিয়ে ফেলা রোগ প্রতিরোধ ক্ষমতা। শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়, ঠিক আছে? এটা ফিরে আসার হোমিওপ্যাথিক উপায় কি? উনি আরো একটা সেশন পরিচালনা করবেন। ২ ডোজ হোমিওপ্যাথিক, না সরি, ২ ডোজ হোমিওপ্যাথিক রেমেডি ও একটি ব্রেইন টিউমার কেসের ২ বছরের ফলো আপ। ডাক্তার আতিকুল আলম স্যার, আপনারা অনেকেই জানেন যে আতিকুল আলম স্যার ইদানিং আমাদের সঙ্গে বেশ ভালো, ভালো গুরুত্বপূর্ণ কিছু আম বিষয় নিয়ে শেয়ার করেছেন। উনি ইংল্যান্ড থেকে উনি আসবেন এই সেমিনারে। উনি এখানে উপস্থিত থাকবেন এবং আমাদের জন্য উনি যে বিষয়টা আলোচনা করবেন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হলো জেনেটিক ডিসঅর্ডার এর কেসে কতদূর কি করা যায়? যে জিনগত ভুল ইনফরমেশন, রং ইনফরমেশন থাকলে সেই ধরনের কেসগুলায় কতটুকু কি করা যায়? উনি আরো আলোচনা করবেন অটোইমিউন ডিজিজ এ উনি ব্যক্তিগতভাবে কিভাবে ডিল করেন এবং কিভাবে সফলতা আনেন। এই তার অভিজ্ঞতাটা আমরা ওই সেমিনারে পাবো। আশা করি এটা খুব চমৎকার বিষয় হবে। এরপরে আমাদের সঙ্গে থাকছেন এই যে ইসে রাতুল মাহমুদ সজল স্যার। উনার পরিচয় আর নতুন করে দিয়ে লাভ নাই। আপনারা সবাই তাকে চিনেন। উনি ওভারিয়ান টিউমার, ইউটেরাস ফাইব্রয়েড এর কেসে কি করে সাফল্যের হার বাড়াবেন, এই বিষয়ে আলোচনা করবেন। আরেকটা চমৎকার বিষয়, ইনফার্টিলিটি সবচেয়ে কার্যকর রেমেডি গুলোর রোগীর রিপোর্ট এবং সিম্পটমের সঙ্গে কি করে মেলাবো, এই বিষয় নিয়ে উনি আলোচনা রাখবেন। আর ওই সেমিনারে আমিও থাকবো, যদি সুস্থ থাকি, ভালো থাকি।
আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায়। তাহলে আমি আমার কিছু এক্সপেরিয়েন্স ওইখানে তুলে ধরার চেষ্টা করবো, যে আমার চেম্বারে স্ট্রোক, প্যারালাইসিস, ওসিডি, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, এইসব রোগীরা এসে খালি হাতে ফিরে না, তারা খালি হাতে ফিরে যান না। তাদের জন্য কিছু না কিছু ফলাফল নিশ্চিত করতে পারে। এটা কিভাবে পারে? এই কৌশলটা কি? আমি এইসব রোগীদের জন্য কিভাবে চিকিৎসা করি? দ্বিতীয়ত, একটা রোগ এখন বর্তমানে মহামারীর মতোই বলা যায়। একটু বিভিন্ন বয়সের মানুষের মধ্যে, সেটা হলো স্পাইনাল ডিস্ক প্রলাপস, মানে মেরুদণ্ডের ডিস্কের স্থানচ্যুতি। এই কারণে ব্যাক পেইন, স্পাইনাল ডিস্ক হার্নিয়েশন, মানে ডিস্কের হার্নিয়েশনের কারণে ব্যাক পেইন, আর নিউরোলজিক্যাল ব্যাক পেইন। ঠিক আছে? এই অধিকাংশ রোগী বা বেশিরভাগ রোগী তারা বিভিন্ন জায়গায় মানে অ্যালোপ্যাথিতে যান এবং অস্ত্রোপচার করাইয়া অনেকে পঙ্গু হয়ে যান, অনেকে অক্ষম, মানে কর্মক্ষমতা হারাই ফেলান এবং অক্ষমের জীবনযাপন করেন। এটা লাগে না হোমিওপ্যাথিতে। অভিজ্ঞতা বলছে, আমার পার্সোনাল অভিজ্ঞতা হলো প্রায় শতভাগ রোগী ভালো হয়ে যাবেন। মানে শতভাগ না, প্রায় শতভাগ রোগী ভালো হয়ে যাবেন। এই যে শতভাগ রোগী ভালো হয়ে যাবেন, এর পেছনের মন্ত্রটা কি? কোন মন্ত্রে ভালো হবে? মন্ত্র তো আসলে হোমিওপ্যাথি। তো এই রোগীগুলোকে আমরা রিচ করবো কেমনে? হ্যান্ডলিং করবো কেমনে? কিভাবে আমরা এই রোগীগুলোকে মানে তাদের ওষুধ নির্বাচন করব? তাদের এই যে কেস সহ, বিভিন্ন কেস সহ এক্সপেরিয়েন্স গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আর এইগুলার পাশাপাশি সবাই প্রত্যেকটা সেশনেই ২-১ টা রিমেডি নিয়া, ওষুধ নিয়া স্বল্প বিস্তর আলোচনা তো থাকছেই। তো এটা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর ২০২৫। এটা হলো রাড্ডা এমসিএস এপি সেন্টার, ব্লক বি, প্লট ৩, মিরপুর, ঢাকা ১০। ঠিক আছে? এটা রেজিস্ট্রেশন ফি ৳৮০০ ধরা হয়েছে। যোগাযোগ করতে হবে। এই হোমিও স্টাডি ডিশন ফোন নাম্বার দেওয়া আছে। আর এই পোস্টারটাও দেওয়া আছে। এইখানে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে হবে। আসন সীমিত খুব সম্ভবত, আমি আমি যা জানি। একটু আগেভাগে যোগাযোগ না করলে হয়তোবা আসন দেওয়া সম্ভব না। কারণ এখন তো নির্বাচনের বছর চলে আসছে। সমস্ত হলরুম গুলা বুকড মার্চ মাস পর্যন্ত। এর মধ্যে আয়োজক যে আমাদের তারেক ইমাম স্যার আছেন, আবু বকর সিদ্দিক স্যার আছেন বা অন্যান্য যারা আছেন, তারা হোমিও স্টাডির সঙ্গে যারা জড়িত, কষ্ট করে যে হলরুম ম্যানেজ করেছেন, এটা আসন সংখ্যা সীমিত। তো সবাই থাকবেন, সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আমরা একসাথে বসলে আপনাদের কাছ থেকেও অনেক কিছু আমরা পাবো। আমরা পরস্পর মত বিনিময় করতে পারবো। অনেকদিন তো দূর থেকে কথা বলি। সামনাসামনি একটু দেখি যে কারা কি অবস্থা, কে কি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন।